আজকে আমরা পড়ব প্রবাহী বা ফ্লুইড এই সম্পর্কে। আচ্ছা, প্রবাহী প্রবাহী কি নিশ্চয়ই তোমরা জানো না। প্রবাহী কঠিন, তরল, গ্যাসীয় এই পদার্থগুলির মধ্যে কোন পদার্থগুলো প্রবাহিত হয় বলো তো? কঠিন পদার্থ নিশ্চয়ই প্রবাহিত হয় না, তরল এবং গ্যাসীয় পদার্থ, তাই তো? এবার গ্যাসীয় তাহলে আমরা বুঝতেই পারছি যে গ্যাসীয় এবং তরল পদার্থ যেহেতু প্রবাহিত হয় তাহলে এটাকে আমরা বলবো প্রবাহী। তার কারণ আচ্ছা, গ্যাসীয় এবং তরল পদার্থ প্রবাহিত কেন হয়? তার কারণ হলো গিয়ে গ্যাসীয় এবং তরল পদার্থে আমরা জানি নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ এদের আকার পরিবর্তন করার ক্ষমতাও নেই। আকার যদি আমরা বল প্রয়োগ করে তার স্পর্শকীয় তল বরাবর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার ফলে করলে এরা তো নিজের আকারটাকে ধরে রাখতে পারে না, সেই ক্ষমতা এদের নেই। সেজন্য তখন কি হয়, ওই স্পর্শতল বরাবর ওরা প্রবাহিত হয়ে যায়। সেই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা বলবো প্রবাহী বা ফ্লুইড। এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গিয়ে তরল গ্যাসীয় পদার্থ বলতে আমরা বায়ু বলছি, তরল এবং বায়ুর চাপ এই সম্পর্কে তো আলোচনা করব। এবার আমরা তো আগে থেকে এটা জানি যে চাপ কাকে বলে। চাপ বলতে ইন জেনারেল চাপ বলতে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর যে অভিলম্ব বল প্রযুক্ত হয়, লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চাপ। ওই স্থানে বা ওই বিন্দুতে ওই বস্তুর ওপর প্রযুক্ত চাপ। এবার আমরা এখানে আলোচনা করবো আজকে প্রবাহী নিয়ে, তাই প্রবাহীর চাপ সমান সমান কি হবে? প্রবাহীর চাপ সমান সমান প্রবাহীর ঘাত বাই ক্ষেত্রফল। এখন আমরা ঘাত কথাটা জানি না, ঘাত তো নতুন শিখছি। ঘাতটা কিছুই নয়, ঘাতটা আসলে ঘাত বল। প্রবাহীর ক্ষেত্রে এটাকে আমরা ঘাত বলছি, ঘাতটাও এক বল, এটা হচ্ছে ঘাত বল। তাহলে প্রবাহীর চাপ বলতে আমরা কি বুঝবো? একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রবাহীর ঘাতকেই বলা হবে হচ্ছে প্রবাহীর চাপ। তাহলে যদি প্রবাহীর চাপ যদি টি হয় এবং প্রবাহীর ঘাত যদি এফ হয়, একক ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু পি ইন্টু এ। এটা আমরা পাচ্ছি ফর্মুলা। এখানে কিন্তু এফটা হলো ঘাত, তাহলে এখান থেকে আবার আমরা কি ফর্মুলা পাচ্ছি? প্রযুক্ত ঘাত সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমাদের এখান থেকে যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা বসে সহজেই সেটাকে সলভ করতে পারবো। এবার দেখো, আমরা তো এটা বুঝতেই পারছি যে চাপ সমান সমান চাপ হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল, আর হচ্ছে গিয়ে বল মানে হচ্ছে গিয়ে ঘাত। তাহলে আমরা আচ্ছা বল, তাহলে ঘাতের একক কি হবে? ঘাতের একক মানে অবশ্যই বলের একক হবে। বলের যে একক, কারণ যেহেতু আমরা বলছি ঘাত হচ্ছে গিয়ে বল, তাহলে বলের যেটা একক সেটাই ঘাতের একক হবে। তাহলে বলের একক কি? বলের একক আমরা জানি এসআইতে হচ্ছে গিয়ে নিউটন, আর সিজিএসে হচ্ছে গিয়ে ডাইন। তাহলে ঘাতের এককও তাই হবে, ঘাতের এককও তাই হবে, সিজিএসে হবে হচ্ছে গিয়ে ডাইন, আর এসআইতে হবে নিউটন। আর চাপের একক তাহলে কি হবে? চাপ হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে সমান সমান হচ্ছে গিয়ে যদি আমরা এসআইতে লিখি তাহলে হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কয়ার। এটা হলো গিয়ে এসআইতে, আর হলো গিয়ে যদি আমরা ইয়েতে করি তাহলে হলো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা হলো গিয়ে সিজিএসে চাপের একক। আর একই রকম ভাবে মাত্রা আমরা কি জানি যে বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে গিয়ে ml T⁻²2, এটা জানি বলের মাত্রা। তাহলে বলের মাত্রা যদি এটা হয় তাহলে চাপের মাত্রা কি হবে? চাপের মাত্রা হবে হলো চাপ সমান সমান কি? প্রবাহীর ঘাত, ঘাতের মাত্রা এটা হলো, তাহলে চাপ ঘাত বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হলো এটা। তাহলে সেখান থেকে পি এর মাত্রা কি হবে? পি এর মাত্রা, চাপের মাত্রা হবে m(T⁻⁻1 T⁻²2)। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? আমরা এখান থেকে চাপের মাত্রাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি আমরা কোনো বিন্দুতে চাপ
তরলের ক্ষেত্রে কোনো বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করব। এখন দেখো, যদি আমরা ধরো একটা পাত্র, এই পাত্রে পরিমাণ তরল আছে। আচ্ছা, এবার আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমরা এই ধরো ও বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম ও বিন্দু। এই বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। কি করে নির্ণয় করব? চাপ সমান সমান, আচ্ছা এই চাপের একটা আমরা ফর্মুলা পেয়েছি, P = F/A। এবার যদি আমরা এই কোনো একটা নির্দিষ্ট গভীরতায় যদি ফর্ম বের করতে চাই চাপ কত হবে, তাহলে এখানে আমাদের আগে মেপে নিতে হবে যেটা কত গভীরে আছে। এই তল থেকে, জলের তল হচ্ছে এটা, ধরো এটা জল আছে, তাহলে এখান থেকে কত গভীরে এই বিন্দুটা আছে, এই বিন্দুটার দূরত্ব কত। এই বিন্দুটার দূরত্ব যদি হয় h, এই বিন্দুটার দূরত্ব যদি হয় h গভীরতা, আর হলো গিয়ে এই যে তরলটা আমরা নিয়েছি এই তরলটার ঘনত্ব ধরে নিই, ঘনত্ব ধরে নিলাম রো, আর হলো গিয়ে গভীরতা, বিন্দুটির গভীরতা h। তরলের ঘনত্ব রো, তা রো, আচ্ছা রো দিয়ে লিখবো না ডি দিয়ে লিখবো, ঘনত্বকে আমরা রো না লিখে, রো তোমাদের কাছে, ঘনত্বকে আমরা লিখছি ডি। গভীরতা যদি হয় ডি, সরি ঘনত্ব, তরলের ঘনত্ব যদি হয় ডি, তাহলে তাহলে বিন্দুটির চাপ হবে ও বিন্দুতে চাপ, বিন্দুটির চাপ ও বিন্দুতে চাপ হবে h ইন্টু ডি ইন্টু জি। জি কি? জি আমরা জানি, জি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ, যেখানে জি ইকুয়ালস টু অভিকর্ষজ তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? চাপ পি সমান সমান এইচ ডি জি। এটা আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। এখানে একটা পেয়েছিলাম, এই একটা ফর্মুলা পেয়েছি, আর এখানে আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে আমরা চাপ কিন্তু দুভাবে বের করতে পারি, এই ফর্মুলাটা দিয়েও বের করতে পারি, আবার এই ফর্মুলাটা দিয়েও বের করতে পারি। তোমাদের সমস্যা বুঝে সেটা যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এবার তাহলে এখান থেকে আমরা কিছু কিছু কিন্তু এই ফর্মুলাটা থেকে কিছু কিছু বৈশিষ্ট্য বুঝতে পারছি। যেমন তরলের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি, যেমন তরলের চাপটা কি হয়, যেহেতু চাপ বুঝতেই পাচ্ছি আমরা যে চাপ হচ্ছে গিয়ে গভীরতার সঙ্গে সমানুপাতিক, আবার ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে তরলের চাপ সবসময়তে যখনই গভীরতা বাড়তে থাকবে, মানে এই যত বাড়বে তত কিন্তু তরলের ভেতরে চাপটাও বাড়তে থাকবে। মানে বিন্দুটা যত গভীর হবে, যে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব, অনেক গভীর বিন্দুতে চাপ অনেকটাই বেশি হবে, যেহেতু গভীরতার সঙ্গে সমানুপাতিক। আবার যখন গভীরতা যদি কম হয় তাহলে সেই বিন্দুতে চাপ কম হবে। আবার ডি মানে হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। তাহলে কোনো বিন্দুতে তরলের চাপ সেই যে তরলটা নেওয়া হচ্ছে তার ডেনসিটির ওপর বা ঘনত্বের ওপর নির্ভর করবে। ঘনত্ব যদি বেশি হয় তাহলে চাপ বেশি হবে। যদি আমরা আলাদা আলাদা তরল নিয়ে পরীক্ষা করি তাহলে একই গভীরতায় কোনো বিন্দুতে চাপ পরীক্ষা করলে দেখা যাবে যে তরলটির ঘনত্ব বেশি সেই তরলটিতে কিন্তু চাপটা বেশি, আর যে তরলের ঘনত্ব কম সেই তরলটির চাপ কম। সেই বিন্দুতে, নির্দিষ্ট গভীরতার সেই বিন্দুতে চাপ কম। আচ্ছা, এরকম যেমন আমরা আরও কিছু কিছু পরীক্ষা করতে পারি। যেমন ধরো তরলে
আবার ধরো এরকমভাবে আমরা দেখাতে পাচ্ছি। আচ্ছা, তরলে কোনো এখানে ধরো একটা পাইপ লাগিয়ে দিলাম, এখানে ধরো একটা রঙিন রঙিন কিছু দিয়ে সূচক লাগানো আছে। এবার এখান থেকে যদি একটা পাইপ দিয়ে এসে ফানেলে, ধরো এই বিন্দুতেই আমরা একটা ফানেল লাগিয়ে দেওয়া আছে রবার ককযুক্ত, এই বিন্দুতে একটা ফানেল দিয়ে ফানেলটাকে রবার কক দিয়ে যুক্ত করা আছে। তাহলে এর মধ্যে দিয়ে এটাকে যখন এর মধ্যে আস্তে আস্তে ঢোকাচ্ছি, তখন কিন্তু এর মধ্যে চাপটা অনেক বেশি হবে। আমরা কি করে বুঝবো? চাপ যত বেশি হবে সূচকটা এমনভাবে থাকবে যে এটা এত ডান দিকে সরে যাবে। যত আমরা দেখতে পাবো, যদি আমরা এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করি তাহলে দেখতে পারবো, যত আমরা এই ফানেলটাকে ভেতর দিকে ঢোকাচ্ছি, মানে যত গভীরে নিয়ে যাচ্ছি, তত কিন্তু সূচকটা ডান দিকে চেপে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে এর মধ্যে তত বেশি চাপ বাড়ছে। এটা আমরা হাতে কলমেও করে দেখতে পারি। আবার যদি এই একই বিন্দুতে এটাকে এদিক ওদিক ঘোরাই বা ঊর্ধ্বমুখী করি এই ফানেলটাকে, তাহলে দেখবো একই বিন্দুতে যদি করি, তাহলে দেখবো যে এপাশেও যদি নেওয়া যায়, তাহলে দেখবো যে ওই যেখানেই ওই বিন্দুটা সূচকটা ছিল সেটা কিন্তু সেখানেই আছে, সেটা কিন্তু এপাশে বা ওপাশে সরছে না। অর্থাৎ যদি আমি এপাশে নিয়ে যাই তাহলেও ওই সূচকটি এখানেই আছে। তার অর্থ হলো গিয়ে যে এখানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দুতে কোনো তরলের পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ সবটাই সমান, আর তরল সব দিকেই সমানভাবে চাপ দেয়। এটা আমরা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝতে পারি। আরেকটি তরলের যেমন ধর্ম আছে, সেটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। যদি এরকম কোনো পাত্রে তরল নেওয়া যায়, তাহলে দেখা যাবে সব নলেই সমান উঁচুভাবে সেই তরলটি অবস্থান করছে। এটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। আশা করি তোমরা এর সম্পর্কে আগেই জেনেছো। তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক করতে পারি, একটা সমস্যা করতে পারি, সমস্যার সমাধানও করতে পারি। যেমন ধরো একটি পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত? কোন ফর্মুলাটা দিয়ে হবে? কোনো বিন্দুতে জলের চাপ কত? 10 মিটার নিচে, মানে গভীরতা বলা হয়েছে, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা আসবে, গভীরতা মানে এইচ। তাহলে চাপ কত? পি সমান সমান কি হবে? এইচ ডিজি, অর্থাৎ সমান সমান এইচ এর মান হচ্ছে এখানে 10 মিটার, 10 মিটারকে আমরা সেন্টিমিটারও করে নিতে পারি। 10 মিটার ইন্টু ডি। জলের ক্ষেত্রে ঘনত্ব সবসময়তেই হচ্ছে গিয়ে 1, জলের ক্ষেত্রে ঘনত্ব 1, তাহলে ডিটা আমরা হচ্ছে এখানে 1, আর জি এর মান কত ধরে নিলাম? 980। 980 বা 981 মধ্যে ভ্যারি করে, ওটা তোমাদের দেওয়া থাকবে। 980, এটা আমরা জানি, যেহেতু ত্বরণ, জি মানে হচ্ছে ত্বরণ, তাহলে জি সমান সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটা দেখো, তাহলে এটা সমান সমান কত হবে? হবে হচ্ছে গিয়ে
চাপ তো তাহলে হবে এখানে আমরা সিজিএস এ করে নিয়েছি, তাহলে এখানে হবে হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তরল ও বায়ুর চাপ, বায়ুর চাপ কি দিয়ে মাপা হয় বলো তো? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, তাই তো? আমরা সবাই জানি কি ফরটিনের ব্যারোমিটারের সাহায্যে। এই ব্যারোমিটার এটা যে নীতির ওপর কাজ করে সেটা হচ্ছে টরিসেলির সেই পরীক্ষা পদ্ধতির পরীক্ষা নীতির ওপর কাজ করে। তো ওখানে তোমরা হয়তো এর আগেই দেখেছো টরিসেলি পরীক্ষাতে যে ওখানে একটি পারস্তম্ভ আছে, আর তোমাদের বইতেও সেই পরীক্ষা এবং যে ফরটিনের ব্যারোমিটার যন্ত্রের বিবরণ দেওয়া আছে। তোমরা একটু বাড়িতে ওটা দেখে নিও, আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে তখন আমাকে বলবে। আর ওখানে দেখবে যে ওখানে যেহেতু টরিসেলির পরীক্ষা নীতির উপর ভিত্তি করে ফরটিনের ব্যারোমিটার যন্ত্রটি প্রতিষ্ঠা হয়েছে, ওখানে ওখানে যে তরল হিসেবে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কি পারদ স্তম্ভের উচ্চতা আর ওপর উচ্চতা দেখে ওখানে কি বায়ুর চাপ নির্ণয় করা হয়। চলো দেখে নিই আমরা মোটামুটি কিভাবে। ধরো যেখানে যে বায়ুর যে উচ্চতাটা আছে সেই উচ্চতা যদি কখনো আস্তে 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 কমতে শুরু করে, উচ্চতাটা ধীরে ধীরে কমতে থাকলে তখন আমরা কি বুঝি? উচ্চতা কম মানে আমরা এটা এর আগেই জেনেছি চাপ সমান সমান কি এইচ ডি ইন্টু জি। এবার জি তো একই থাকবে, ডিটাও একই থাকবে। ডি হচ্ছে 12 থেকে 13.1, আর হলো 13.6, আর হলো গিয়ে এইচ। এবার এইচ যদি আস্তে আস্তে কমতে থাকে, তার মানে এইচ কমতে থাকা মানে কি? চাপ কমতে থাকা। চাপ কমতে থাকা মানে কি? চাপ কমতে, বায়ুর চাপ যখন কমতে থাকে অর্থাৎ তার মধ্যে হয়তো অর্থাৎ চাপ হালকা হচ্ছে, তার মানে হয়তো সেখানে জলীয় বাষ্পের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। জলীয় বাষ্প যখন থাকে বায়ুতে তখন বায়ুর চাপ অনেকটাই কমে যায়। তার কারণে আমরা এর পরের সান্দ্রতা চ্যাপ্টারে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, তো তা হয়তো জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে যার জন্য বায়ুর চাপ কমে গেছে, সেটা যেমন বোঝা যায়। আবার ধরো হঠাৎ করে এই উচ্চতাটা বায়ুস্তম্ভের উচ্চতা হঠাৎ করে ধরো নেমে গেল। হঠাৎ করে যদি নেমে যায় তার মানে কি? হঠাৎ করে সেখানে চাপ কমে গেছে, তার মানে সেই অঞ্চলে কি হয়েছে? নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের সৃষ্টি হয়েছে মানে সেখান থেকে উচ্চচাপ যুক্ত হাওয়া আশেপাশের অঞ্চল থেকে ওখানে খুব তাড়াতাড়ি এসে ওই জায়গাটা শূন্যস্থানটা ফিল আপ করে, মানে নিম্নচাপটাকে পূরণ করার জন্য আশেপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু এসে সেখানটাকে ফিল আপ করবে। অর্থাৎ তার মানে কি? এবং খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ সেখানে একটু ঝড় হওয়ার চান্সেস আছে থাকে। এইরকমভাবে আবহাওয়ার যে পূর্বাভাসগুলো দেওয়া হয়ে থাকে। এছাড়া যেমন ধরো যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়ে, তার মানে কি? সেখানে চাপ বেড়ে গেছে। চাপ বেড়ে গেছে তার মানে কি? ওখানে জলীয় বাষ্পের পরিমাণ চাপ আস্তে আস্তে বাড়ছে, তার মানে কি? জলীয় বাষ্পের, আমি একটু আগে বললাম যে জলীয় বাষ্প থাকলে চাপটা কমে যায়, বায়ুর চাপ কমে যায়। তাহলে চাপ বেড়ে যাওয়া মানে কি? সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে কমছে, অর্থাৎ সেখানে শুষ্ক বায়ু বা গরম বায়ু, এই ধরনের বায়ু প্রবাহিত, শুষ্ক বায়ু প্রবাহিত হওয়ার চান্সেস থাকে। তো এইরকম প্রবল বেগে যদি হঠাৎ করে খুব দ্রুত যদি বেড়ে যায়, তাহলে যেমন খুব দ্রুত শুষ্ক বায়ু প্রবাহিত হতে পারে। তো এইভাবে আমরা সাধারণত ফরটিনের ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। আচ্ছা, এরপরে যেমন আরেকটা জিনিস যেটা বলবো যে বায়ুমণ্ডলের চাপ আমরা কি করে নির্ণয় করি এই ক্ষেত্রে। যেমন বায়ুমণ্ডলের ব্যারোমিটারে যে বায়ুমণ্ডলের চাপ আমরা কিভাবে নির্ণয় করি? বায়ুমণ্ডলের চাপ সমান সমান এখানে হচ্ছে গিয়ে পারস্তম্ভের এইচ হচ্ছে পারস্তম্ভের উচ্চতাকে পারদের ঘনত্ব দিয়ে গুণ করা হয় এবং তাকে গুণ করা হয় হচ্ছে অভিকর্ষী ত্বরণ দিয়ে। এভাবে আমরা হচ্ছে পেয়ে গিয়ে থাকি বায়ুমণ্ডলের চাপ। এবং প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা কি বুঝি সেটাকে আমরা একটা সংজ্ঞার আকারে লিখি। সেই সংজ্ঞার আকারে বলা হলে তখন বলা হয় যে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবং এই প্রমাণ চাপকে কিন্তু 1 বার বলা হয়।
এটাকে বলা হয় প্রমাণ চাপকে আবার একবারও বলা হয়, এটাকে একবারও বলা হয়। একবার সমান সমান হচ্ছে গিয়ে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা 10⁵ পাস্কাল। আচ্ছা, এটা হচ্ছে একবারের ডেফিনেশন। আচ্ছা, এরপরে আমরা আসছি আরেকটা যন্ত্রের নাম, যেটার নাম হচ্ছে গিয়ে সাইফন। সাইফন বাথরুমে ইউজ করা হয়, তারপর যেমন ফ্ল্যাশে ইউজ করা হয়, তারপর হলো গিয়ে ওই কেরোসিন ডিলাররাও ব্যবহার করে থাকেন, বা ওপর থেকে নিচের দিকে কেরোসিন তেলটাকে সংগ্রহ করার জন্য। মানে সাইফন হলো কি এমন একটা ব্যবস্থা যেখানে বায়ুমণ্ডলের যে চাপ, সেই বায়ুর চাপটাকে কাজে লাগানো হয়, ওপরে যে বায়ুর চাপকে কাজে লাগিয়ে ওপরের কোনো জায়গা থেকে কোনো তরলকে নিচে নিয়ে আসার যে ব্যবস্থা, সেটাকেই বলা হয় সাইফন। আচ্ছা, সাইফন কিন্তু তার মানে বুঝতে পারছি, যেহেতু বায়ুর চাপকে কাজে লাগিয়ে ওপর থেকে নিচে নামানোর যে ব্যবস্থা সাইফন, তার মানে সাইফন কিন্তু কখনোই ইয়েতে মানে বায়ুশূন্য স্থানে কাজ করে না। যেমন যদি এখন একটা চাঁদে নিয়ে তুমি সাইফনের চেষ্টা করো, যে চাঁদে নিয়ে গিয়ে যদি সাইফন চালানোর চেষ্টা করো, সেখানে কিন্তু সাইফন কোনো কাজ করবে না, মানে ওপর থেকে ওই রকমভাবে কিন্তু ওই পদ্ধতিতে নিচে আসবে না। মানে সহজ কথা হচ্ছে এরম একটা ব্যাপার হয়। ধরো ওপরে একটা কোনো তরল রাখা আছে, সেটাকে অপেক্ষাকৃত নিচে নলের মাধ্যমে নিচে আনার ব্যবস্থা, এটাই হলো কি সাইফন। সাইফনের ব্যবহারিক প্রয়োগগুলো একটু দেখবে। সামনেতে বললাম যে স্বয়ংক্রিয় ফ্লাশ, সেগুলোতে ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে কি বড় পাত্র থেকে কেরোসিন তেল বা এমনি তেল স্থানান্তরের জন্য, বা ডিজেল পেট্রোল এগুলো স্থানান্তরের জন্য সাধারণত ইয়েতেও, গ্যারেজগুলোতেও ব্যবহার করা হয়। আজকে এখানেই থাক, পরের দিন আমরা আর্কিমিডিসের নীতি আলোচনা করব।